চবি এ ইউনিটের ভর্তি পরীক্ষা প্রায় সন্নিকটে। অনেকের ধারণা ছিল যে রাষ্ট্রীয় শোকের কারণে পরীক্ষা আসলে পিছাবে কিনা। আসলে অথরিটি থেকে জানানো হয়েছে এরকম কোনো সম্ভাবনা নাই, পরীক্ষা যথাসময়ে হবে। এই জন্য শেষ যতটুকু সময় আছে যে তোমরা নিজেদের যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার শেষ সময় প্রিপারেশনটা নিজেদের মতো করে গুছাই ফেলো। এখন অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে বিষয়গুলো, যে আসলে শেষ মুহূর্তে আসলে আমাদের করণীয়টা কি। অনেকে হচ্ছে কনফিডেন্স পাচ্ছে না, ভয় লাগতেছে, কি করবা না করবা, কেমনি কি করবা। এই বিষয়গুলো নিয়ে আমরা ছোট্ট একটু গাইডলাইন সেশন আলোচনা করতেছি। আচ্ছা, আসলে লাস্ট মোমেন্টে নতুন করে পড়ার মতো আসলে কিছু নাই। তোমার হাতে সময় আছে 30 ঘন্টা 32 ঘন্টা, যতটুকু সময় আছে এই সময়টুকুতে তুমি নতুন করে আসলে কিছু করতে পারবা না, নতুন করে প্রিপারেশন নিতে পারবা না। তোমার এতদিন যা প্রিপারেশন নেওয়ার এতদিনে নেওয়া হয়ে গেছে। এখন যদি বলো যে আমি নতুন করে প্রিপারেশন নিব, এই সুযোগ আসলেই আর নাই। নতুন করে প্রিপারেশন নেওয়া যাবে না, নতুন করে কিছু পড়ার মতো সময় নাই। এখন তোমার হাতে যতটুকু সময় আছে এই সময়টুকুতে তুমি জাস্ট কি করবা, তোমাকে জাস্ট হচ্ছে তোমার যে উইক পয়েন্টগুলো আছে, কিছু কিছু সাবজেক্টে তোমার দুর্বলতা থাকতে পারে, ওই সাবজেক্টগুলো একটু দেখবা। তারপর হচ্ছে তোমার প্রত্যেকটা সাবজেক্টে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো একটু চোখ বুলাইতে পারো। তারপর ইংলিশটা একটু দেখতে পারো। আচ্ছা, শেষ মুহূর্তে যাদের হচ্ছে মোটামুটি সব সাবজেক্ট মোটামুটি পড়া হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলবো যাদের সাবজেক্টগুলো বইগুলো মোটামুটি পড়া হয়ে গেছে, তারা শুধুমাত্র যতটুকু সময় আছে তারা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক পড়ো। শুধুমাত্র বিগত সালে যে প্রশ্ন ব্যাংক আছে এই প্রশ্ন ব্যাংকটাই ব্যাখ্যা সহ পড়ো। যাদের প্রশ্ন ব্যাংক অনেকবার পড়া হয়ে গেছে তারা মেন বই থেকে মেন বইটা আরেকবার রিভিশন দিতে পারো, সাথে প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো। আর হচ্ছে ইংলিশটা শেষ সময় হচ্ছে তোমরা ইংলিশটা একটু ভালো মতো দেখতে পারো, ইংলিশের যে বিগত সালে বিভিন্ন প্রশ্নগুলো আছে এগুলো দেখতে পারো। আচ্ছা, এখন দেখো ইংলিশের ক্ষেত্রে যদি আমি স্পেসিফিকভাবে একটু একটু করে বলে যাই, তাহলে ধরো ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশটা হচ্ছে তোমার 25 নাম্বার। এই 25 নাম্বারের জন্য তোমাকে কিছু কিছু টপিক আমরা বলে দিছিলাম আগে, ইংলিশের জন্য আলাদা একটা ক্লাস আমরা বলে দিছিলাম। ওই টপিকগুলো পড়লেই আশা করি পড়ে ফেলছো অনেকেই। ওই টপিকগুলো আবার একটু দেখো, বিশেষ করে প্রশ্ন ব্যাংক থেকে। এখন আমি জাস্ট হচ্ছে প্রশ্ন ব্যাংকটাই বেশি মেনশন করবো। বিশেষ করে তুমি প্রশ্ন ব্যাংক থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, এখন তুমি তোর এ ইউনিট এক্সাম দিবা, তুমি এ ইউনিট এক্সাম দিবা, তুমি এ ইউনিট ছাড়াও চবির যে বিডি ইউনিট আছে, বিডি ইউনিটের থেকেও ইংলিশ প্রশ্নগুলো তুমি পড়বা। ঠিক আছে, যেহেতু নাম্বার হচ্ছে 25, তার মানে এখান থেকে তোমার অনেক প্রশ্ন আসবে, অনেকগুলো টপিক তোমাকে শেষ করতে হবে। এই জন্য হচ্ছে শেষ সময়ে তোমরা হচ্ছে বিডি ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে বা ওইখানে যে প্রশ্নগুলো আছে ইংলিশ, ওই প্রশ্নগুলো তোমরা শেষ সময় পড়তে পারো। কোন কোন টপিকগুলো পড়বা এগুলো আমরা বলেই দিছি, যে প্রিপোজিশন, তারপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের একটা পার্ট আছে, এটা হচ্ছে শেষ সময় আসলে পড়ার মতো কিছু নাই। তো তোমরা হচ্ছে গ্রামাটিক্যাল যে পার্টগুলো আছে, মেমোরাইজিং কিছু পার্ট আছে, এই পার্টগুলো হচ্ছে তোমরা ভালো মতো পড়ো। কি কি পড়তে হবে এগুলো আমরা নতুন করে বললাম না, তার জন্য আমরা আলাদা একটা ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, তারপর ফিজিক্স। আচ্ছা, এই ইংলিশের ক্ষেত্রে একটা কথা, ইংলিশে কিন্তু 25 নাম্বার, ইংলিশে কিন্তু আলাদা কোনো 5 নাম্বার নাই। তুমি টোটাল 100 নাম্বারের পরীক্ষা, 100 নাম্বারের ভিতরে টোটাল তুমি 40 পাইলেই হচ্ছে। ইংলিশে যদি 0 পাও, ইংলিশে যদি 0 পাইছো তুমি, অন্যগুলোতে 75 পাইছো, তাও তুমি কি পাবা, ভালো সাবজেক্ট পাবা। আচ্ছা, তারপরে দেখো ফিজিক্স নিয়ে যদি আমরা কথা বলি, ফিজিক্সের ক্ষেত্রে তুমি লাস্ট সময়ে যেটা করবা, প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংকের কথা আমি বলবো, এই যে প্রশ্ন ব্যাংকটা তুমি অবশ্যই দেখবা শেষ সময়ে। আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে তুমি, আচ্ছা এখানে যে যতগুলো সাবজেক্ট আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি এক এক প্লাস এক 2 পেপার, তো 2 ঘন্টা করে সময় নিবে আর কি। 2 ঘন্টা করে সময় নিয়ে তোমার 4টা সাবজেক্ট 8 ঘন্টা। তোমার যদি ফাইনাল রিভিশন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের পিছনে 2 ঘন্টা করে, তুমি 4টা সাবজেক্ট তুমি 8 ঘন্টায় রিভিশন দিবা। যদি তোমার কাছে সময় থাকে, তোমার কাছে যদি মনে হয় যে আমার আরেকবার রিভিশন দেওয়া উচিত, ঠিক আছে, তাহলে তুমি প্রত্যেকটা সাবজেক্ট 2 ঘন্টা করে ধরে, প্রত্যেকটা সাবজেক্ট তুমি আবার এই ভিডিওটা দেখার পর থেকে তুমি আরেকবার কি করে ফেলো, কালকের সন্ধ্যার মধ্যে আরেকবার রিভিশন দিয়ে ফেলো। প্রত্যেকটা সাবজেক্ট 2 ঘন্টা করে দিয়ে টোটাল 8 ঘন্টায় তুমি রিভিশন দিয়ে ফেলতে হবে। এখন দেখো রিভিশন দেওয়ার ক্ষেত্রে তুমি আসলে কোন কোন বিষয়গুলো দিকে খেয়াল রাখবা, এটা আমি একটু বলতেছি। ধরো ফিজিক্স তুমি যখন একটা চ্যাপ্টার রিভিশন দিবা, তুমি ওই চ্যাপ্টার থেকে প্রথমত দেখবে চ্যাপ্টারের সূত্রগুলো। ঠিক আছে, ওই চ্যাপ্টারের সূত্রগুলো খুব ভালো মতো দেখবে। এই সূত্রগুলো জানলে তুমি হচ্ছে কি পাবা, ম্যাথগুলো আনসার করতে পারো। তারপরে ধরো কিছু কিছু তোমার ছোটখাটো ম্যাথ দেওয়া আছে, এগুলো টুকটাক দেখে যাবা। তারপরে একক মাত্রা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। তারপরে ধরো কিছু কিছু শখ দেওয়া থাকে, টেবিল দেওয়া থাকে, ওই শখগুলো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে, সরি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই দেখবো হচ্ছে কিছু টেবিল দেওয়া থাকে, শখ দেওয়া থাকে, এই বিষয়গুলো হচ্ছে ভালো মতো পড়ে ফেলো। আচ্ছা, আর ফিজিক্সের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে পারো, হচ্ছে দেখবা ওই চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু তোমার গুরুত্বপূর্ণ ম্যাথ তোমার দেওয়া থাকে, যে বইয়ের ভিতরে আছে, দেখবা ম্যাথগুলো তুমি ওইখানে বইয়ের ভিতরে একটু বড়, কিন্তু ওইগুলো তুমি চাইলে সহজে শর্টকাটে আনসার করা যায়, এরকম ম্যাথগুলো কিন্তু বই থেকে সহজেই তুলে দেয় তারা। এছাড়াও তুমি হচ্ছে অনুশীলনী যে এমসিকিউ আছে, ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনী যে এমসিকিউ আছে, এখান থেকে সব পড়ার দরকার নাই। যেগুলো তোমার মনে হবে যে ছবিতে এগুলো আসতে পারে, মানে প্রশ্ন প্যাটার্নের সাথে মিল আছে, শুধুমাত্র ওই জিনিসগুলো বলে হবে। ধরো একটা চ্যাপ্টারে অনুশীলনী এমসিকিউ যতগুলো আছে, ধরো তুমি 20-25টার মতো পাবা, যেগুলো তো ছবিতে আসতে পারে, এরকম ওইগুলাই শুধু পড়ো, সব পড়ার দরকার নেই, কারণ ফিজিক্সে অনেক এমসিকিউ দেওয়া থাকে, ওই সবগুলো আসলে লাগবে না। 20-25টার মতো থাকে, ওইগুলো তোমার ছবিতে আসতে পারে, ওই অনুশীলনের এমসিকিউগুলো হচ্ছে শেষ সময় তুমি দেখতে পারো। আচ্ছা, কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে সেম। তুমি যখন একটা চ্যাপ্টার শুরু করবে, চ্যাপ্টারে কিছু দেখবা কি গুরুত্বপূর্ণ সূত্র পাবা, কিছু সংখ্যা আছে গুরুত্বপূর্ণ, কিছু ইকুয়েশন আছে, কিছু উদাহরণ আছে। ঠিক আছে, যে বিষয়গুলো তুমি হচ্ছে কনফিউজিং বা ভুলে যাও, এই বিষয়গুলো একটু দেখবা। মেইনলি হচ্ছে ফিজিক্সের, কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি অনুশীলনের যে এমসিকিউগুলো আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনের এমসিকিউগুলো অবশ্যই দেখবা। কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনের যে এমসিকিউগুলো আছে, অনুশীলনী এমসিকিউগুলো তুমি অবশ্যই দেখবা, অনুশীলনের এমসিকিউগুলো অবশ্যই দেখবা সে সময় তুমি। আর হচ্ছে
সূত্রগুলো দেখে যাবে। এখানেও তুমি শর্টকাট ম্যাথ আছে, ওইগুলো একটু দেখে নিতে পারো। পিএইচ সংক্রান্ত ম্যাথ আছে, তারপরে দ্রবর পরিমাণ, দ্রাবকের পরিমাণ, দ্রাব্যতা রিলেটেড কিছু ম্যাথ আছে, ঠিক আছে। তারপরে কিছু গুরুত্বপূর্ণ তুমি চার্ট পাবা, এরকম টেবিল দেওয়া থাকে, চার্ট দেওয়া থাকে, ওই চার্টগুলো থেকে তোমার ওই যে নির্দেশকের চার্ট আছে একটা, তারপরে এরকম বিভিন্ন চার্ট দেওয়া থাকে, ওই চার্টগুলো একটু পড়ার সময় দেখো। তুমি যেহেতু এতদিন প্রস্তুতি নিছো, প্রস্তুতি নিতে তোমার হচ্ছে তুমি অলরেডি জানো যে হচ্ছে একটা চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা একটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক কোনগুলা, এগুলো তুমি অলরেডি জানো। কারণ ওইগুলোর মধ্যে তোমার যে বিষয়গুলো মনে হবে যে আমি এই বিষয়গুলো একটু মনে থাকতেছে কম, বা এইগুলা তোমার পরীক্ষা আসতে পারে কিন্তু এই বিষয়গুলো তোমার মাথায় থাকতেছে কম, ওই বিষয়গুলো তোমাকে একটু কি করতে হবে। তুমি যখন একটা চ্যাপ্টার রিভিশন দিবা, সব অনেকগুলো দেখবে তুমি ওই প্রশ্নগুলো তুমি কখনোই ভুল করো না, কিন্তু রিভিশন দেওয়ার সময় ওই বিষয়গুলো তোমার স্কিপ করে গেলেও চলবে, কারণ ওইগুলো থেকে তুমি বরাবরই তুমি কি প্রশ্ন আনসার করতে পারো। কিন্তু কিছু কিছু প্রশ্ন তুমি দেখবা বা কিছু কিছু টপিক তুমি দেখবা যেগুলো থেকে তোমার প্রশ্ন কি হয়, ভুল হয়, ওই টপিকগুলো তুমি কি করবা, যাচাই করো, ঠিক আছে। তার মানে তুমি প্রত্যেকটা সাবজেক্ট 2 ঘন্টা করে দিয়ে 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্ট তুমি কি করে ফেলো, রিভিশন দিয়ে ফেলো। আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে কি করো, বায়োলজির ক্ষেত্রে হচ্ছে তুমি যেটা বলো, বায়োলজির ক্ষেত্রে মেইন বইটা আবার একটু রিভিশন দিতে পারো। বায়োলজির ক্ষেত্রে মেইন বইটা আবার একটু রিভিশন দিতে পারো, ঠিক আছে। মেন বই থেকে রিভিশন দিব হচ্ছে, কীভাবে রিভিশন দিবা, এটাও সেম। তুমি হচ্ছে মেন বই থেকে যে বিষয়গুলো হচ্ছে তুমি অলরেডি জানো, ওইগুলো দরকার নেই। যে বিষয়গুলো হচ্ছে তোমার কনফিউশন, মানে এখানে তোমার কনফিউশন লাগে, যেটা আসলে তোমার মনে থাকতেছে কম, বা এটা তোমার কনফিউজিং লাগে, যেটা বারবার ভুলে যাও, বা এখানে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওই জাস্ট ওই টপিকগুলো তুমি একটা চ্যাপ্টার উল্টে যাইতেছো, পাতা পেজ উল্টে যাইতেছো, যখন দেখবে এই বিষয়গুলো তোমার মনে থাকতেছে না কম, তখন তো চোখে পড়বে যে এটা আমার ভুল হয়, ওই বিষয়গুলো শুরু করো। সব করে তুমি শেষ করতে পারবে না এখন, ঠিক আছে। এই জন্য হচ্ছে যেগুলো পরীক্ষা আসবে এবং তুমি ভুল করার সম্ভাবনা থাকে এইগুলো। আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে মনে রাখবে এখানে একটু প্রশ্ন একটু বড় বড় প্রশ্ন থাকে, অপশনগুলো অনেক বড় থাকে, ঠিক আছে। একটা ইয়ে দিয়ে বলে যে এটার কাজ কোনটা সত্য হয়, কোনটা সত্য নয়, ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে কোন পার্থক্যটি সত্য, কোনটা সত্য নয়, ডিএনএ আরএনএর মধ্যে কোনটি সত্য, কোনটি সত্য নয়, কুশঝিলির কাজ নয় কোনটি, এরকম বড় বড় অপশন দিয়ে দেয়, ঠিক আছে। এই জন্য হচ্ছে পড়ার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবা। বৈশিষ্ট্য, কাজ, উদাহরণ, পার্থক্য, তুলনামূলক আলোচনা, এরকম কিছু কিছু বিষয় দেওয়া থাকে। এই বিষয়গুলো তুমি পড়ার সময় খেয়াল করো। এর বেলায় দেখবা কি, বায়োলজির বেলায় দেখবা কিছু কিছু টেবিল দেওয়া থাকে পার্থক্যের, যে এটার সাথে এটার পার্থক্য, আদি কোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, এরকম কিছু ছক দেওয়া থাকে। পড়ার সময় ওই বিষয়গুলো একটু খেয়াল করবা, যেখানে কোথায় পরিবর্তন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, গণিতের ক্ষেত্রে বলবো। আচ্ছা, গণিতের ক্ষেত্রে তুমি হচ্ছে জাস্ট হচ্ছে গণিতের টপিক তো সিলেক্টিভ থাকে, যে মোটামুটি এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। তুমি গণিত থেকে হচ্ছে টপিক বেসড প্রিপারেশন নিবা। কিছু কিছু টপিক আছে, ওই টপিক থেকে তুমি বরাবর ম্যাথ পারো, ওইগুলো দরকার নেই। যে টপিকগুলো থেকে তোমার ম্যাথ ভুল হয়, ঠিক আছে, ওই টপিকগুলো তুমি জাস্ট একটু ভালো মতো দেখো। এখানেও তুমি সূত্রগুলো একটু ভালো মতো দেখো, কারণ গণিত প্রিপারেশন তো একদিনে নেওয়া যায় না, বা একদিনে রিভিশনও করা যায়। এই জন্য হচ্ছে যে চ্যাপ্টারগুলোতে তোমার সমস্যা, যে চ্যাপ্টার আমার সমস্যা, এই চ্যাপ্টারের সমস্যা, এই চ্যাপ্টারের সমস্যা। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিতেছি যে বায়োলজির ক্ষেত্রে তোমার হচ্ছে যারা শর্ট সিলেবাস মোটামুটি পড়া আছে বা ফুল সিলেবাসে পড়ছো, ফুল সিলেবাসের মধ্যে অনেকে জিজ্ঞেস করে যে ফুল সিলেবাস থেকে আসলে কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন বেশি আসে। ফুল সিলেবাস থেকে হচ্ছে তোমার বোটানির ক্ষেত্রে হচ্ছে কোষ রসায়ন আছে, শৈবাল ছত্রাক আছে, এগুলো থেকে প্রশ্ন বেশি আসে। আর জুলজির ক্ষেত্রে হচ্ছে কি, জুলজির ক্ষেত্রে অষ্টম অধ্যায় একটা আছে না, জুলজির ক্ষেত্রে অষ্টম অধ্যায় যেটা আছে, ওই স্নায়ুতন্ত্র রিলেটেড যে একটা চ্যাপ্টার আছে অষ্টম অধ্যায়, ওইটা থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে দশম অধ্যায় একটা আছে, ওই দশম অধ্যায় দেখতে পারো। আর এদিকে হচ্ছে ষষ্ঠ অধ্যায়টা একটু দেখে নিতে পারো জুলজির ক্ষেত্রে। মানে এগুলো হচ্ছে যে শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস থেকে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে গণিতের। আচ্ছা, এখানে একটা বলে দিই যে ম্যাথ অথবা বায়োলজি তুমি হচ্ছে যেটাই দেখাও না কেন, তুমি হচ্ছে সকল বিভাগে ভর্তির সুযোগ পাবা। অনেকে মনে করে যে বায়োলজি দেখাইলে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবো না, এরকম কিছু না। আবার অনেকে মনে করে যে আমি ম্যাথমেটিক্স দেখাইলে বায়োলজিক্যাল সাবজেক্ট পাবো না, এরকম কিছু না। তুমি ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স যে কোনো তিনটাই দেখাও না কেন, তুমি হচ্ছে সকল বিভাগে ভর্তির সুযোগ পাবা। এক্ষেত্রে যার নাম্বার বেশি থাকবে সেই সিরিয়ালে কি থাকবে, আগাই থাকবে। এখানে তুমি বায়োলজি দেখাইছো নাকি গণিত দেখাইছো, এগুলো কোনো ম্যাটার করবে না, ঠিক আছে। তারপরে দেখো তুমি হচ্ছে এখন আমরা যাবো হচ্ছে তোমার 2 তারিখ যে পরীক্ষা, তুমি হচ্ছে পরীক্ষার হলে তোমার প্রিপারেশন যতই ভালোই থাকুক, তুমি পরীক্ষার হলের ওই 1 ঘন্টা, পরীক্ষার হলের 1 ঘন্টা এটা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তোমার প্রিপারেশন যতই ভালো হোক তারপরেও কি পাবা না, তুমি চান্স পাবা না, তোমার পরীক্ষা কি হবে, খারাপ হবে। এখন দেখো তুমি পরীক্ষার ওই 1 ঘন্টায় তুমি আসলে কি করবা, এর জন্য তোমার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, ঠিক আছে। ধরো চবিতে সিট হচ্ছে 1093টা, 1093টা, আবেদন করছে কত, 87,000, 87 প্লাস। দেখো এর মধ্যে মোটামুটি ধরো 15 থেকে 20 হাজার স্টুডেন্ট, মোটামুটি 15 থেকে 20 হাজার স্টুডেন্ট মোটামুটি ভালো পড়াশোনা করছে, যারা হচ্ছে এই 1093টা সিটের যোগ্য, ঠিক আছে। এই 1093টা সিটের যোগ্য এই 15 থেকে 20 হাজার স্টুডেন্ট আছে, যারা হচ্ছে এই 1093 সিটের যোগ্য। এখান থেকেও সবাই চান্স পাবে না, ঠিক আছে। এখন এখান থেকে কারা বাদ পড়বে জানো, বাদ পড়বে যারাই হচ্ছে এদের সবার প্রিপারেশন ভালো, কিন্তু বাদ পড়বে কখন, এই 1 ঘন্টা সময় তারা সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। এই 1 ঘন্টা সময়ের মধ্যে তাদের নানা রকম ঝামেলা দেখা দিবে, এই জন্য তাদের পরীক্ষাটা কি হবে, আশানুরূপ হয় না। এটাই হয়ে আসে প্রতি বছর। আচ্ছা, এখন দেখো তুমি তোমার পরীক্ষা দেওয়ার জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা অবশ্যই তোমাকে নিয়ে যাইতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমাকে নিয়ে যাইতে হবে কি কি, যে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড,
ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিট কার্ড হচ্ছে আগে হয়তো 2 কপি লাগতো। অ্যাডমিট কার্ড হচ্ছে আগে 2 কপি লাগতো, 1 কপি জমা নিয়ে নিত, আরেক কপি তোমার কাছে থাকতো। কিন্তু এবার 1 কপির কথাই বলছে, তার মানে এবার মনে হয় জমা নিবে না। ঠিক আছে, সেই জন্য 1 কপি নিয়ে যাবা। 1 কপি অ্যাডমিট কার্ড, 1 কপি রেজিস্ট্রেশন কার্ড। মানে রেজিস্ট্রেশন কার্ড কিন্তু কি লাগবে? মূল কপি লাগবে, মূল কপি। এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি। তারপরে এফএক্স 100 এমএস ক্যালকুলেটর, এফএস 100 এমএস ক্যালকুলেটর। অনেকেই কাছে এটা আছে, অনেকের কাছে নাই। এখন হয় কি যে অনেক পরীক্ষার হলে হচ্ছে ক্যালকুলেটর চেক করে না। ক্যালকুলেটর যদি চেক না করে তাহলে তুমি যে কোনো ক্যালকুলেটর দিয়ে পরীক্ষা দিতে পারবে। কিন্তু অনেক জায়গায় হচ্ছে চেক করে আর কি, যে তোমার কাছে এটা আছে কিনা, যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা তুমি মানতেছো কিনা। ওইখানে একটু ঝামেলা হয়। এজন্য হচ্ছে একটু চেষ্টা করবো হচ্ছে সবাই এই ক্যালকুলেটর এফএক্স 100 এমএস ক্যালকুলেটর বা এর নিচে এরকম ক্যালকুলেটরগুলোই ব্যবহার করার জন্য, যেন পরীক্ষার হলে কোনো বিড়ম্বনায় না পড়তে হয়। ঠিক আছে। আচ্ছা, এই ডকুমেন্টগুলো হইলে এই বিষয়গুলো তোমার থাকতে হচ্ছে। তারপরে হচ্ছে তুমি হচ্ছে ধরো পরীক্ষা তোমাকে থাকতে বলছে কয়টায়? 10:30। 10:30-এর মধ্যেই তোমাকে পরীক্ষার হলে কি করতে হবে? ঢুকতে হবে। ঠিক আছে। তাহলে ওয়েবসাইটে সিট প্ল্যান দেওয়া আছে, সিট প্ল্যান দেখে তোমার কাঙ্ক্ষিত রুমে তুমি 10:30-এর মধ্যে কি করবা? প্রবেশ করবা। ঠিক আছে। 10:30-এর মধ্যে প্রবেশ করবা। 10:30-এ প্রবেশ করার পর তোমাকে ওএমআর দিবে, তোমাকে হচ্ছে ওই সিগনেচার নেই, প্রয়োজনীয় ডকুমেন্ট চেক করে এগুলো সব করে তোমাকে রেডি করবে। পরীক্ষার প্রশ্ন সম্ভবত দেওয়া হয় 11:15 অথবা হচ্ছে কি 11:15 বা হচ্ছে 30-এর দিকে তোমাকে কি দিবে? প্রশ্ন দিবে আর পরীক্ষা শুরু হবে। ঠিক আছে। কিন্তু তোমাকে পরীক্ষার হলে ঢুকতে হবে গাড়ায় 10:30-এ। এই যে মাঝখানের যে সময়টুকু, এর ভিতরে তোমাকে হচ্ছে ওএমআর দিবে। ওএমআরে তুমি নাম, রোল নাম্বার, ওইখানে যা যা লেখার দরকার ওইগুলো লিখে ফেলবা। তারপরে তোমাকে একটা সিগনেচার শিট দেয়, সিগনেচার শিটে সাইন করতে হয়। ঠিক আছে। এই বিষয়গুলো টিচারদের কিছু চেকিং থাকে, যে ক্যান্ডিডেট চেক করে, ডকুমেন্ট চেক করে। এই বিষয়গুলো চেঞ্জ মাঝখানে যে 45 মিনিট বা 1 ঘন্টা সময় থাকে এর মধ্যে করে ফেলে। তার মানে তোমার পরীক্ষা হলে ঢুকতে হবে 10:30টায়, কিন্তু পরীক্ষা শুরু হয় 11:15 অথবা 11:30-এ। সম্ভবত 11:30-এ পরীক্ষা শুরু হয়, মানে প্রশ্ন দিবে 11:30-এ, তার 1 ঘন্টা পরে পরীক্ষা হবে, 1 ঘন্টা পরে পরীক্ষা শেষ। ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি ইম্পর্টেন্স যে ম্যাটেরিয়ালস তোমার দরকার ওইগুলো ভালো মতো চেক করে নিয়ে যাবা বাসা থেকে। বাসা থেকে বেরোয়ার পূর্বে তুমি কয়েকবার চেক করবা যে তোমার যে বিষয়গুলো বলছে অ্যাডমিট কার্ডে লেখা আছে সুন্দর করে কি কি লাগবে কি কি লাগবে না। ওই বিষয়গুলো হচ্ছে সুন্দর করে দেখে শুনে তুমি কি করবা? বাসা থেকে বেরোবা। তারপর হচ্ছে ওইখানে তো তোমার হয় না আর কি, মানে ফোন তো আর এলাও করে না। তুমি হচ্ছে তোমার সিট প্ল্যানটা ছোট্ট একটা কাগজে লিখে নিতে পারো আর কি। সিট প্ল্যান যেটা থাকে ওটা হচ্ছে তুমি ছোট্ট একটা কাগজে লিখে নিয়ে যেতে পারো। পরীক্ষার রুমে ঢোকার পূর্বে ওইটা ফেলে দিলা। কারণ ওইখানে তুমি অনেক সময় ভুলে যায় যে আমার সিট প্ল্যান তো মনে নেই, রুম খুঁজে পাইতেছি না, এই সেই। এই জন্য হচ্ছে তোমার ফোন তো বাইরে জমা দিয়ে যেতে হবে। তুমি হচ্ছে ছোট্ট একটা কাগজে তুমি সিট প্ল্যানটা লিখে নিয়ে যেতে পারো বাসা থেকে। তুমি যখন রুমে ঢুকবা, রুম তুমি খুঁজে বের করছো, পেয়ে গেছো, রুমে ঢুকবা, তখন সিট প্ল্যান ওই যে কাগজটা ফেলে দিবা। আচ্ছা, তারপর হচ্ছে বি কনফিডেন্ট। তোমাকে কি করতে হবে? তুমি পরীক্ষা হলে ঢোকার সময় তুমি একটা কথা মনে রাখবে, তোমাকে কি থাকতে হবে? কনফিডেন্ট থাকবে। তুমি মনে করবা যে তুমি এতদিন যা কিছু করছো, যা প্রিপারেশন নিছো, ওইগুলা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে। তাহলে তুমি কতটুকু পড়ছো তুমি তো জানো, তাই না? এই জন্য তুমি মনে রাখবা যে তুমি যতটুকু পড়ছো এগুলো থেকে প্রশ্ন আসবে। তোমার ভাগ্যে থাকলে ইনশাল্লাহ কেউ আটকাইতে পারবে না। এই জন্য হচ্ছে তুমি যদি হতাশ হও বা কনফিডেন্স যদি কমে যায়, তাহলে তুমি দেখবা কি তোমার পারা প্রশ্নগুলো ভুল হচ্ছে। ঠিক আছে। তোমার পারা প্রশ্নগুলো ভুল হবে যখন তোমার কনফিডেন্স কি হবে? কম হবে। এই জন্য তুমি পরীক্ষার হলে আল্লাহর নাম নিয়ে ঢুকবা, বিসমিল্লাহ শুরু করবা। তুমি একদম কনফিডেন্ট থাকবে যে যা তুমি পড়ছো ওইগুলো থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে। তুমি এখানে যদি নার্ভাস হও তাহলে তোমার পরীক্ষা খারাপ হবে, তোমার পারা প্রশ্ন ভুল হয়ে যায়। তারপর টাইম ম্যানেজমেন্ট, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইম ম্যানেজমেন্ট জিনিসটা হচ্ছে পরীক্ষার হলে খুব গুরুত্বপূর্ণ। তোমার পরীক্ষার সময় হচ্ছে 60 মিনিট। পরীক্ষার হলে সময় হচ্ছে 60 মিনিট। এই 60 মিনিট সময় তোমাকে আনসার করতে হবে 4টা বিষয়, 100টা প্রশ্ন। এখন দেখো এইখানে তোমার আছে ইংরেজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে অথবা ম্যাথ আছে। এইগুলা থেকে তোমার 4টা আনসার করতে হবে। এখন তুমি হচ্ছে শুরুতে যেটা করতে পারো, তুমি হচ্ছে টোটাল 1 ঘন্টা সময়কে তুমি 4 ভাগে ভাগ করে নিতে পারো। 4 ভাগে ভাগ করে নিয়ে তুমি 4টা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সময় ফিক্স করো, যে আমি বায়োলজি এতক্ষণে দেখাবো, ম্যাথ এতক্ষণে, গণিত ইংরেজি এতক্ষণে, এরকম তুমি টাইম ভাগ করে নিতে পারো। যে আমি টাইম ভাগ করার সময় তুমি লাস্টে থেকে 5 মিনিট বাদ দিবা, মানে 5 মিনিট তুমি এক্সট্রা হাতে রাখবা। রেখে তুমি টাইম হিসাব করো। হিসাব করে মানে 5 পরীক্ষা তুমি চেষ্টা করবা হচ্ছে তোমার পরীক্ষা যেন 5 মিনিট আগে শেষ হয়, এরকম টার্গেট নিয়ে তুমি পরীক্ষা দেখানো শুরু করবা। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় দেখবা হচ্ছে ইংলিশে হচ্ছে গতবার একটা পেসেজ দিয়ে দিয়েছিল। এরকম যদি হয় যে দেখবা এবারে যদি পেসেজ দিয়ে দেয়, তাহলে তুমি পেসেজটা হচ্ছে শুরুতে আনসার না করাটাই ভালো, কারণ পেসেজের পিছনে তোমার একটু টাইম বেশি লাগে। এই জন্য তুমি পেসেজটা চেষ্টা করবো হচ্ছে পেসেজটা একটু মাঝামাঝি টাইমে আনসার করার জন্য। কারণ শুরুতে আনসার করলে তোমার এখানে যদি 5-10 মিনিট সময় চলে যায়, তাহলে দেখবা যে তোমার অন্যগুলোর ক্ষেত্রে তোমার তাড়াহুড়া করতে হবে। তাড়াহুড়া করতে গিয়ে দেখবা ওই বায়োলজি তুমি পারো বা কেমিস্ট্রি তুমি পারো, ওইগুলো তোমার কি হতে পারে? ভুল হইতে পারে। এগুলো তুমি ওখানে তোমার নাম্বার আছে, ওইগুলো তোমার ভুল হতে পারে, যেহেতু ইংলিশে আলাদা পাস নাই। তার মানে তুমি পেসেজটা তুমি মাঝখানের দিকে আনসার করো, যেন তোমার ওই যে বিষয়গুলো তুমি পারতেছো ওই বিষয়গুলো আগে দ্রুত আনসার করে ফেলবা। ঠিক আছে। আচ্ছা, ওই বিষয়গুলো আনসার করে তারপরে তোমার যে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে কিছু, তারপরে হচ্ছে তুমি এরকম প্যাসেজ দেওয়া থাকলে বা কিছু কিছু প্রশ্ন দেখবে আনসার অনেক বড় জটিল বিষয় থাকে, ওই বিষয়গুলো তুমি একটু পরে আনসার করো। ঠিক আছে। আচ্ছা, তার মানে শুরুতে হচ্ছে তুমি কি করবা? শুরুতে হচ্ছে তুমি যে বিষয়গুলো ভালো মতো পারো, যে সাবজেক্ট ভালো মতো পারো, তুমি বায়োলজি ভালো পারো তাহলে বায়োলজি দিয়ে শুরু করো। তুমি কেমিস্ট্রি ভালো পারো, কেমিস্ট্রি দিয়ে শুরু করো। যে বিষয়গুলো তুমি ভালো পারো ওই বিষয়গুলো তুমি আগে আনসার করার চেষ্টা করবো। ঠিক আছে। আচ্ছা, আর তুমি রাফ করার জন্য আলাদা কোনো কাগজ পাওয়া যায় না। রাফ হচ্ছে তুমি প্রশ্নের ভিতরে করতে পারবা। আর যে প্রশ্নগুলো তুমি দাগাইতেছো না, পরে দাগাবো, ওই প্রশ্নগুলো একটু মার্ক করে রাখবা, যেটা আমি পরে দাগাবো
ওইটা তুমি স্কিপ করে দাও। কোনো প্রশ্ন ধরে বসে থাকবে না, যে এই প্রশ্নটা আমি এখন চিন্তা করতেছি এটা কীভাবে হবে, এটা হবে না এটা হবে, ওরকম টাইম পাস করবে না। তুমি প্রথম ধাপে চেষ্টা করো, তুমি প্রথম ধাপে প্রথম স্টেজে যখন দাগাবা 60 থেকে 70টা প্রশ্ন, তুমি ধরো প্রথম ধাপে তুমি দাগাইতে পারো 60 থেকে 70টা, পরে থেকে 30 থেকে 40টা প্রশ্ন থাকবে, তুমি তখন সেকেন্ড ফেজ দ্বিতীয় ধাপে তোমাকে দাগাইতে হবে। এই জন্য হচ্ছে প্রথম 30 মিনিট বা 25 মিনিটে তুমি প্রথম ধাপের প্রশ্ন তুমি দাগাই ফেলবা, ওগুলো তুমি দেখলেই পাবা, ওগুলো তোমার কাছে মনে থাকবে। তারপরে তুমি আস্তে আস্তে যে প্রশ্নগুলো দাগাও নাই বা যে প্রশ্নগুলো তোমার কাছে ঝামেলা মনে হয় ওগুলো তুমি মার্ক করে রাখবো, ওগুলো তুমি করে দাগাও। ঠিক আছে? আচ্ছা, তারপর অ্যালার্টস, কিছু সতর্কতা থাকতে হবে। কি সতর্কতা থাকতে হবে এখানে? আচ্ছা, সতর্কতা থাকার জন্য আমি ওএমআর এর একটা তোমার নমুনা দেখাচ্ছি। ওএমআরটা মূলত এরকম থাকে। সতর্কতা বলতে আমি কি বুঝাইছি? সতর্কতা বলতে বুঝাইছি তোমার যে অ্যাডমিশন রোল নাম্বারটা আছে, তোমার যে অ্যাডমিশন রোল নাম্বারটা আছে, এই রোল নাম্বারটা অবশ্যই ঠিকমতো লিখবা। তুমি একটু মিলাই দেখবা যে রোল নাম্বার ঠিক আছে কিনা। তার প্রশ্নের সেট কোড থাকে, প্রশ্নের সেট কোডটা ক খ গ এরকম সেট কোড থাকে, সেট কোডটা তোমাকে ঠিকমতো লিখতে হবে। তার মানে রোল নাম্বার এবং সেট কোড এই দুইটা বিষয় তোমার যদি ঠিক না থাকে, তাহলে তুমি পরীক্ষা ভালো দিলেও তোমার প্রশ্নের রেজাল্ট কি ফেল আসবে। ঠিক আছে? এই জন্য চেষ্টা করবো রোল নাম্বার সেট কোড সতর্কতার সহিত ভালো মতো দাগাবা, দাগায় দরকার আরেকবার চেক করে নেবা। তারপর আরেকটা সতর্কতা কি? আরেকটা সতর্কতা হচ্ছে তোমাকে, এবার তো বাংলা নাই, বাংলা বাদ, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, এরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে এরকম আলাদা আলাদা কি থাকবে, এরকম আলাদা আলাদা কি থাকবে, এরকম আলাদা আলাদা গড় থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার আলাদা আলাদা গড় থাকবে। এখন ধরো তুমি প্রশ্নে এখানে যে সমস্যাটা হয় এটা আমি তোমার বলতেছি। এখন ধরো তোমার প্রশ্নে, ধরো তুমি ফিজিক্স প্রশ্ন তুমি দেখছো, তুমি ফিজিক্সের কত নাম্বার, তুমি ফিজিক্সের 5 নাম্বার প্রশ্ন তুমি দেখছো, কিন্তু তুমি দাগাই দিছো কেমিস্ট্রির 5 নাম্বার। এখানে হয় সমস্যাটা। ধরো তুমি দেখছো ধরো ফিজিক্সের 5 কিন্তু দাগাই ফেলছো কেমিস্ট্রির 5, দেখছো তুমি কেমিস্ট্রির 10 দাগাই ফেলছো তুমি বায়োলজির 10। এই বিষয়গুলো একটু অবশ্যই খেয়াল রাখবা, এই বিষয়টাতে অনেকেরই ঝামেলা হয়। ঠিক আছে? তার মানে তুমি যখন প্রশ্নে তুমি যে সাবজেক্টটা দেখতেছো, এখানে কিন্তু পাস অনেকগুলো আছে, পাস 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 পাস, তার মানে তুমি কার পাস, কোন সাবজেক্টের পাস, এটা তোমাকে দেখে তারপরে দেখাইতো। ঠিক আছে? এই ভুলটা কেউ করো না। এই ভুলটা করলে কিন্তু তোমার এখানেও নাম্বার চলে যাইতেছে, এখানেও তোমার গড়গুলো ফিল আপ হয়ে যাইতেছে, তোমার ওইখানেও প্রশ্নগুলো কি হয়ে যাইতেছে, ভুল হয়ে যাচ্ছে। এই বিষয়টা থেকে তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ঠিক আছে? তার মানে ওই মার্কশিটে তুমি নাম, রোল নাম্বার, সেট কোড এগুলো ভালো মতো ফিল আপ করবা। এক নাম্বার সতর্কতা। দ্বিতীয় সতর্কতা হচ্ছে তুমি যখন প্রশ্ন থেকে দেখবা কোন সাবজেক্টের প্রশ্ন, কোন সাবজেক্টের নাম্বার, সেটা তুমি এখানে দেখে তারপর হচ্ছে কি করবা, মার্ক করবা। আচ্ছা, তারপর হচ্ছে রিচেক। তুমি হচ্ছে একটু রিচেকের জন্য একটু টাইম রাখবা। তুমি হচ্ছে মাঝখানে একটু এই বিষয়গুলো চেক করবা, মাঝখানে আবার যে পরীক্ষার মাঝখানে তুমি আবার হচ্ছে এই বিষয়গুলো একটু চেক করবা যে তোমার সবকিছু ঠিক হচ্ছে কিনা, তোমার এই বিষয়গুলো ঠিক আছে কিনা। সেট করতে পরে লিখতে হয়, এটা হচ্ছে মাঝখানে একটু চেক করে নিতে হয় সেট করতে আসলে তুমি ঠিক লিখছো কিনা, বা এখানে তোমার সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। কারণ অনেক সময় দেখবো পরীক্ষায় তুমি এখানে ভুল করে ফেলছো, অনেক সময় হচ্ছে এই চেঞ্জ করার সুযোগ থাকে, ওই মার চেঞ্জ করার সুযোগ থাকে, যদি তোমার হলে কেউ অনুপস্থিত থাকে তার ওই মারটা তুমি হয়তো পাইতে পারো। এই জন্য হচ্ছে তুমি একটু পরীক্ষা দেওয়ার পর 15-20 মিনিট পরে তুমি একটু চেক করে নিবা আসলে তোমার সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তখন ম্যামকে বা স্যারকে তুমি রিকোয়েস্ট করলে ওই মারটা চেঞ্জ করে দেয়। এই জন্য হচ্ছে চেষ্টা করো কোনো ভুল যাতে না হয়, বাই চান্স যদি কোনো ভুল হয়ে যায় এই জন্য তুমি একবার মাঝখানে চেক করে নিবা আসলে সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, তারপর হচ্ছে তুমি সব চেক করে নিলা, তুমি এই বিষয়গুলো মনে রাখবা। এই তো। আচ্ছা, তুমি বর্তমানে যেরকম পরিশ্রম করতেছো, এই পরিশ্রমের ফলেই এই পরিশ্রমই তোমাকে কি করে দিবে, সেরা জায়গায় পৌঁছাই দিতে পারবে। ঠিক আছে? এখন দিন শেষে আসলে কারা চান্স পাবে? দিন শেষে আসলে তারাই চান্স পাবে যারা হচ্ছে সত্যিকার অর্থেই পড়াশোনা করছে, সত্যিকার অর্থেই চেষ্টা করছে যে না আমার আসলে চান্স পাওয়াটা দরকার, চান্স পাওয়াটা আমার জন্য এটা আমি প্রাপ্য, তুমি নিজেই বুঝবা। ঠিক আছে? যারা পড়াশোনা করছে তাদের মনে কি থাকবে, অটোমেটিক একটা কনফিডেন্স থাকবে। আর মেইন কথা হচ্ছে তুমি, শেষে আবার বলছি আমি, আমার কিছু পরামর্শ থাকবে, তুমি হচ্ছে কি থাকবা সবসময় কনফিডেন্ট থাকবা, আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী থাকবা যে প্রশ্ন যেমনই হোক আমি চান্স পাবো ইনশাল্লাহ, আমি যে বিষয়গুলো পড়ছি ওইগুলো থেকে প্রশ্নে পরীক্ষায় আসবে। তুমি যদি নার্ভাস হও তোমার পরীক্ষা খারাপ হবে, মনে রাখো তুমি নার্ভাস হলে পরীক্ষা কি হবে, খারাপ হবে। এই জন্য হচ্ছে নার্ভাস হওয়া যাবে না। তুমি কনফিডেন্স থাকবা, নিজেকে বোঝাবা যে তোমার জন্য কিন্তু এখন আর নতুন করে প্রিপারেশন নেওয়ার সুযোগ নেই। তার মানে তোমার এখন কি আছে, তুমি যে বিষয়গুলো পড়ছো তোমার রিল্যাক্স থাকতে হবে, তো তুমি নিজে থেকে রিল্যাক্স থাকো। অনেকে আছে যে পরীক্ষার হলে ঢুকতেছে তা পড়তে পড়তে ঢুকতেছে, এগুলো আসলে অতিরিক্ত হয়ে যায়। পরীক্ষার হলে ঢুকতেছে তা পড়তে পড়তে ঢুকতেছে, এত প্রেশার নেওয়ার দরকার নেই। তুমি তোমার প্রিপারেশন কতটুকু নেওয়ার অলরেডি নেওয়া হয়ে গেছে, তোমার তো প্রিপারেশন অলরেডি নেওয়া হয়ে গেছে, নতুন করে প্রিপারেশন নেওয়ার দরকার নেই, অতিরিক্ত হাইপার হওয়ার দরকার নেই। তুমি ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, মাথাটা রিল্যাক্স থাকো 2 দিন, কালকের দিনটা, কালকে রাত একদম রিল্যাক্সে থাকো। রিল্যাক্সে থেকে তুমি যে বিষয়গুলো পারো এই বিষয়গুলো দেখো, দিয়ে একটা পরীক্ষা দাও, টেস্ট করো, এই এই বিষয়গুলো। ঠিক আছে? আর হচ্ছে দুশ্চিন্তার কিছু নাই, চান্স পাবা কি না পাবা এটা তোমার পরিশ্রম, তোমার যতটুকু পরিশ্রম করার দরকার তুমি করবা, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ চাইলে অবশ্যই তুমি চান্স পাবা, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ। এজন্য হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই, পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ, তোমার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। এই জন্য আশা করি যে তোমরা হচ্ছে শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি এগুছে খুব ভালো মতো একটা পরীক্ষা দিবা। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।